সিনেমায় ভায়োলেন্স সেটার একটু আইডিয়াটা বলি, কিন্তু মানে খুব এক্সস্টিভ কিছু বলবো না, হ্যাঁ, বা হিস্টোরিসাইজ করবো না, বা এটা করছি না যে কী ধরনের সিনেমা, কী ধরনের ছবিতে কীরকম ভায়োলেন্সের দৃশ্য দেখতে পাই, বা সেটা দশক ধরে যুগ যুগ ধরে কীভাবে পাল্টেছে, ওর মধ্যে যাচ্ছি না। আমি একটা মানে ব্রড একটা জায়গা দিয়ে আপাতত শুরু করছি, তারপর কথায় কথায় যেখানে যাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের ইন জেনারেল, মানে আমি একদম কমন সেন্সিক্যাল দু চারটে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের একটা প্র্যাকটিস থাকে, বা আমাদের মানে সিনেমা দেখার যে অভ্যেস, সেখানে যখন ভায়োলেন্সের কথা আসে বা জেন্ডার ভায়োলেন্সের কথা আসে, দুভাবে আমরা মোটামুটি ভাগ করে নিই সিনেমার ব্যাপারটা। একটা হচ্ছে যে ধরনের ছবি একদম ডিরেক্টলি ভায়োলেন্সটাকে অ্যাড্রেস করছে, যে সোশ্যাল কজ ইস্যু সেটাকে ধরে, যে ছবির কন্টেন্টের মধ্যেই আছে বা ছবির গল্পের মধ্যেই আছে যে এখানে ডোমেস্টিক ভায়োলেন্সটা গুরুত্বপূর্ণ, সেটারই রেজলিউশনটা ছবির মানে যেটা চাহিদা বা কাম্য। আর অন্য ধরনের ছবি হচ্ছে যেখানে এমনি একটা ন্যারেটিভ চলছে, যেখানে ভায়োলেন্স মানে একটা ন্যারেটিভের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দরকার, কখনো অ্যাকশন সিন দরকার হচ্ছে, কখনো একটা ভায়োলেন্সের একটা কোনো মুহূর্ত তৈরি হচ্ছে, বা বিভিন্ন ধরনের জেন্ডার ভায়োলেন্স, কিন্তু সেটাকে ইস্যু হিসেবে না রেখে কখনো মলেস্টেশন, সেটা থেকে আরেকটা গল্প আরেক দিকে যাবে, টু সাম এক্সটেন্ট মানে রেপ অবধিও যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো সেই ছবিগুলো একভাবে দেখি, আর যখন আমরা দেখি যে এই একদম ইস্যু ভিত্তিক যে জেন্ডার ভায়োলেন্স যে ছবিগুলো, ইস্যু ভিত্তিক যে ছবিগুলো হচ্ছে, সেগুলোকে একভাবে দেখি। সমস্যা হয়ে যায় আমরা যখন ছবিগুলো দেখছি, সেই ছবিগুলোকে মানে এই আমরাটা আমি ধরে নিচ্ছি ইন জেনারেল একটা মানে মাস পপুলেশন, তারা সিনেমাকে কিভাবে দেখছে। আমি এখানে একজন ফিল্ম ক্রিটিক কিভাবে দেখবেন, বা একজন অ্যাওয়্যার বা সিনেমা স্টাডিজ, সিনেমা নিয়ে পড়াশোনা করেছে, সে কিভাবে দেখবে, বা ফর্ম দিয়ে কিভাবে দেখবে, সেটা ভাবছি না। ফলে যখন এই ধরনের ছবি দেখছি, অনেক ক্ষেত্রেই দেখা যায়, বা একটা সময় অবধি তো চল থেকেই এসছে, যে যখন ভায়োলেন্সগুলো এমনি ছবিগুলোর অন্তর্গত হতে থাকে, সেটা নিয়ে আমরা যতটা না বদার্ড হই, তার থেকে বেশি চলে হচ্ছে যে ছবিগুলো ইস্যু নিয়ে, তখন সেটা নিয়ে প্রচুর কথা হয়, যে এই ছবিতে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এই ধরনের আলোচনা হলো, সেটার পজিশন এটা কী ছিল, ঠিক না ভুল, ইত্যাদি ইত্যাদি। ওই পিঙ্ক একটা ভাবা যায়, নো ইজ নো, নো মিনস নো, এই ধরনের ছবিগুলো ওই জায়গা থেকে একটা গুরুত্ব পেয়ে যায়, জরুরি। কারণ সেখানে মেইন স্ট্রিম নায়ক নায়িকারা কাজ করেন, তারা যখন এই কথাগুলো উচ্চারণ করেন, বড় অভিনেতা বা বড় অভিনেত্রী যখন এগুলো উচ্চারণ করেন, সেটার একটা ভ্যালিডিটি আসে। অনেক ক্ষেত্রে যেটা এটাও হয়ে যায় যে এই ধরনের ছবির যদি নিজস্ব কিছু সমস্যাও থাকে, সেটাও আমরা এড়িয়ে যাই, কারণ ছবিটা ওই বক্তব্যতে অ্যারাইভ করতে পারছে। কিন্তু এর বাইরে যে ছবিগুলো থাকে, যেটা নিয়ে আমরা যখন আলোচনা করি, ক্রিটিসিজম করি, খবরের কাগজে লিখি, একাডেমিক লেখাপত্র লিখি, সেগুলোতে আমরা অনেক সমস্যা পেতে থাকি। মেইন স্ট্রিম ছবি, সেগুলো যেরকম সমস্যা আছে, আইটেম সং নিয়ে আমাদের সমস্যা থাকে, মহিলাদের অবজেক্টিফিকেশন নিয়ে আমাদের সমস্যা থাকে, ভায়োলেন্সে কীভাবে দেখানো হচ্ছে না দেখানো হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের সমস্যা থাকে। আবার অনেক ক্ষেত্রে একটা সেলিব্রেশনও থাকে। এখন তো অন্তত আমরা দেখতে পাচ্ছি এক ধরনের ভায়োলেন্সের বেশ কিছু বছর ধরে, মানে সেটা 1-2 দশক তো বটেই, ভায়োলেন্সের একটা অন্য সেলিব্রেশনও আছে। সেখানে আমি একদম জেন্ডার ভায়োলেন্স বলছি না, ভায়োলেন্স ইন জেনারেল। মানে যে ছবিগুলোতে পুলিশ চরিত্রগুলো সেন্টারে থাকছে, নারী পুরুষ উভয়ই, নারীটা আমি আপাতত বাদ রাখছি, সেটাও গুরুত্বপূর্ণ, কারণ রানী মুখার্জির একটা ক্যারেক্টার আছে যেখানে সে ওই মারদানি, যেখানে সে পুলিশ এবং ইত্যাদি। কিন্তু এই পুলিশকে সেন্টার রেখে এক ধরনের ভায়োলেন্সের ছবি, এটা বহুদিন ধরে চলছে। মানে অন্তত বলিউডের ক্ষেত্রে তো, মানে হিন্দি সিনেমার ক্ষেত্রে তো ভাবতেই পারি যে এটা বহুদিন ধরে চলছে। সেখানে সেই ভায়োলেন্সটা আমরা একটা সেলিব্রেশনের মতো করে দেখি, টু সাম এক্সটেন্ট, যেখানে আমাদের অনেকেরই ভয় লাগে যে এই সেলিব্রেশনটা আমাদেরকে একটা কোনো পুলিশ স্টেটেড ডিজায়ারের দিকে ঠেলে দিচ্ছে কিনা। সিংহাম ইত্যাদি এই যে বিভিন্ন ছবিগুলো হয়, সেখানে এক ধরনের স্টাইল, ভীষণ ম্যাচো একটা সেন্ট্রাল প্রোটাগনিস্ট মেল, তার সাথে পুলিশ ভিজিল্যান্টি, যে সে সিস্টেমের মধ্যে থেকে কাজ করবে না, সে এমনভাবে
অ্যাড্রেস করবে, যেখানে তার মোরালিটিটা জায়গা পেয়ে যাবে বেশি, তার রাইট অ্যান্ড রং, এবং হতে পারে শুরুর দিকে সেও মানে হি ওয়াজ অলসো অন দ্য সাইড অফ রং, কিন্তু সে রিয়েলাইজ করছে বা বুঝতে পারছে, সে ওটা ওভারকাম করবে, করে তার মেথড যেটা সেটা সিস্টেমের বাইরে। এবার আমাদের এই সিস্টেমের জায়গাটা এটা ইন্টারেস্টিং এই কারণে, কারণ আমি অন্তত এই জেন্ডার ভায়োলেন্সের ক্ষেত্রে গত বেশ কিছু বছর ধরে যখন এই মিটু পরবর্তী যে ভায়োলেন্সের ভাবনা আলোচনা এগুলো আমরা করি, এখানে আমরা একটা সিস্টেমের কথা বলি। এই সিস্টেমে একটা টানা কথা চলতে থাকে যে ডিউ প্রসেসে কিছু অ্যাচিভ করা যায় না। এবার আমি যদি বলি যে পুলিশ প্রসিডিওরাল আমাকে পুলিশ স্টেটের কথা বলছে, অথবা ভিজিল্যান্টের কোনো একটা ছবি, তার ভায়োলেন্সটা আমাকে বলছে সিস্টেমের বাইরে গিয়ে, ইত্যাদি ইত্যাদি, সেটা পুলিশই হোক বা ব্যাটম্যান হোক, যেই হোক, একটা সিস্টেমের বাইরে গিয়ে যখন ভিজিল্যান্টের কথা বলছি, সেই দুটোকে আমরা আলাদা করছি কিভাবে। আবার এটাও যে মিটু যদি আমি সমর্থন করি, তাহলে কি আমি অ্যাকচুয়ালি সিস্টেমের বাইরে গিয়ে এক ধরনের ভিজিল্যান্টের কথাই বলছি কিনা। আমি এটা জাস্ট একটু কানেক্ট করার চেষ্টা করছি, হয়তো ইট ওয়ন্ট মেক সেন্স। সেটা হচ্ছে যে মিটুর ক্ষেত্রে এটা, এখানে আমাদের স্প্লিটটা চলে আসে। এটাকে যদি সমর্থন করি, সেখানে যেটা দাঁড়িয়ে যায় যে আমি এক ধরনের সিস্টেম যেটা ফাংশন করতে পারছে না, অথবা সেটার এতটা ডিলে, অথবা সেটা আমাকে এমন একটা মানে টায়ারিং একটা মানে ক্লান্তিকর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে আমি একটা সময়ের পরে গিয়ে কবে হবে, আমি কবে মানে অ্যাকচুয়ালি জাস্টিস পাবো সেটা অবধি আর অপেক্ষা করতে পারছি না, আমি গিভ আপ করে দিচ্ছি। এই আমার গিভ আপ করে দেওয়ার মধ্যে যে অ্যাকিউজড, সে আবার ফেরত চলে আসার সময়টা পেয়ে যাচ্ছে, এবং তার অলরেডি তার একটা সাপোর্ট সিস্টেম আছে তার জেন্ডার পজিশনের জন্য, কারণ সে পুরুষ। এবার এই রকম যখন সিচুয়েশন থাকে, তখন যখন মিটু বলছে, আমার মনে হয় যে মিটুর থেকে আমি যেটা শিখছি যে একটা প্রাথমিক কি হচ্ছে যে এটা নয় যে একটা সিস্টেম ফাংশন করে না, এই জন্য আমাদের ভিজিল্যান্টি হয়ে যেতে হবে। মিটু কখনই এটা বলছে না। হয়তো এটা আমরা ভাবছি যে এখন আমরা জেন্ডার ভায়োলেন্সকে যেভাবে দেখছি, সেটা হয়তো ভাবছি যে এইটা একটা মাধ্যম, যে আমি একটা ওই মানে অ্যাম্পলিফাই করে দিচ্ছি, এটা আমার একটা মাইক, আমি একটু অ্যাম্পলিফাই করে দিচ্ছি যাতে এটা চাপা না পড়ে যায়। এটাও চাপা পড়ে, কারণ মিটু সোশ্যাল মিডিয়ার বেসে তৈরি হয়। সোশ্যাল মিডিয়ার বেসে যখন তৈরি হচ্ছে সেটা আজকে, এবং অ্যাকচুয়ালি যদি আমরা সবাই বলতে বসি, অ্যাকচুয়ালি ট্র্যাক রাখা সম্ভব না। আজকে এ বলবে, কালকে ও বলবে, পরশু দিন এও বলবে, কারণ প্রত্যেকে দৈনন্দিন কিছু না কিছু ভায়োলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তারা যদি সেটা উচ্চারণ করতে থাকে, সেখানে কোনোভাবেই এটা সম্ভব না যে একটা দুটো ইনসিডেন্ট দিয়ে আমরা গিয়ে বলতে পারি কোর্টে, বা আমরা পলিসি মেকিংয়ে এই করতে পারি যেটা দেরি হচ্ছে, দেখা যাবে প্রত্যেকটা কেসেই দেরি হবে ইত্যাদি। এবার সেখানে যেটা মানে ভাবার বা বলার, যে আমরা যখন জেন্ডার ভায়োলেন্সের দিকটা দেখছি, আমরা কিন্তু ভিজিল্যান্টির কথা যতটা না বলছি, তার থেকে বলছি যে অ্যাওয়্যার থাকবো, সজাগ থাকবো, এবং একে অপরকে জানাবো যে এর থেকে আমার থ্রেট আছে। কারণ একে তো ইতিমধ্যে আমি কারাগারেও দেখতে পাচ্ছি না, একে আমি কোথাও আটকাতে পারছি না, একে আমি আমার সামাজিক যে বিচরণ, সে জায়গায় সে কখনো আমার কোনো মিছিলে আমার সঙ্গী হয়ে যাচ্ছে, আমার অফিস স্পেসে আমি তাকে দেখতে পাচ্ছি, এমনকি হতে পারে আমি কোথাও একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেখানে সে আমার এতটা সিনিয়র যে সে আমাকে ইন্টারভিউ করতে এসছে, আমি এগুলো তো আটকাতে পারছি না। ফলে এই কথাগুলো যদি চলতে থাকে, তাহলে একটা সিস্টেম যেখানে অ্যাকচুয়ালি আবার ফেরত যাওয়া যায় সিস্টেমে, যে ওটাকে আরেকটু ফাস্ট ট্র্যাক করা যায় যদি। এবার এই ফাস্ট ট্র্যাকটা মানে একটা ফাস্ট ট্র্যাক কোর্টের কথা হচ্ছে না নেসেসারিলি, মিটু ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলছে না, যে ইমিডিয়েটলি একটা জাস্টিস, যেটা আমাদের বর্তমানে আরজি করের ক্ষেত্রে যেটা হচ্ছে, যে খুব তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাওয়ার একটা চাহিদা, যে ফাস্ট ট্র্যাক কোর্ট করো, ইমিডিয়েটলি একটা কিছু বেরিয়ে আসবে। এবার সেটা যখন বেরিয়ে আসছে, আমরা সেটাতেও খুশি না, কারণ মনে হচ্ছে ঠিকঠাক হচ্ছে না। কথাটা থাকবে যে একটা সিস্টেমে ফেরত যাওয়া, এবং ল এবং সিস্টেমকে সাথে নিয়ে এমনভাবে এগোনো, যেটা পিনাল কোড বা আমাদের ন্যায় সংহিতা যেভাবেই আমাদেরকে এনেবল করবে। কারণ লয়ের একটা মজার ব্যাপার হচ্ছে যে যদিও বেশ কিছু আইন থাকে যেটা আমাদের পক্ষে না, কিন্তু আবার এটাও মজার যে আইন পাল্টাতে থাকে। কারণ আইন সবসময় আমার মানে
মানে ল এবং এথিক্স দুটো একদম এক করে ফেলাটা মুশকিল হবে। যে এথিক্যাল পজিশনে বা এথিক্যাল একটা জায়গা থেকে আমার যদি মনে হয় এটা রাইট অর রং, নেসেসারিলি আমার দেশের আইন সেটাকে রাইট অর রং একইভাবে ভাবছে সেটা নয়। কিন্তু আবার মজার ব্যাপার হচ্ছে এটা যেমন লয়ের একটা ক্রিটিক, অ্যাট দ্য সেম টাইম ল তো পাল্টাচ্ছে। আমরা তো দেখলাম 377-এর ক্ষেত্রেই তো আমরা দেখলাম এটা পাল্টানো সম্ভব, কারণ একটা জায়গায় গিয়ে একটা কমন একটা সময় আসবে যখন অনেকে মিলে একসাথে সেটা একটা সময় মেজরিটির একটা জায়গায় চলে আসবে, লোকে সেরকম ভাবছে, সেটাকে পাল্টাবে। এবার সমস্যা হচ্ছে আমি এটাকে জাস্ট সাইডে রাখছি কারণ এটা আজকের না, কারণ মিটু বেশ কিছুদিন ধরে হচ্ছে। এর পরেও যখন সিনেমার ক্ষেত্রে আমরা জেন্ডার ভায়োলেন্স দেখছি, এই স্ট্রাকচারটা পাচ্ছি না যে এমন কিছু গল্প যেখানে একটা কালেকটিভের গল্প হবে, যেখানে এমন কিছু গল্প বা এমন কিছু সিনেমা যেখানে মানে আমি বলছি না একটা সিনেমা অ্যাবাউট মিটু, আবার মানে ওইভাবে আলাদা করছি আমি যে ইস্যু ভিত্তিক আবার কিছু একটা মানে জাস্ট আকর রেখে যায় এরকম জাস্ট এমনি একটা পপুলার ন্যারেটিভ। আমি ইস্যু ভিত্তিক একটা কোনো মিটু নিয়ে ছবি সেটার চাহিদার থেকে বলছি না, আমি বলছি মিটু আমাকে স্ট্রাকচারালি কী দিতে পারে। কারণ অনেক সময় মনে হয় যে মেয়েটি বলে উঠছে এবং তার পক্ষে যারা তাকে তার সোশ্যাল মিডিয়া কমেন্টে ইত্যাদিতে তাকে সাপোর্ট করছে, এরা হয়তো একটা ভিজিল্যান্টির কাজ করছে, তারা করছে না। তারা অ্যাকচুয়ালি যে পারপিট্রেটার তার বাড়িতে যাচ্ছে না, তার কোনো ক্ষতি করছে না, তাকে অবশ্যই তাকে মানে তার কোনো ফিজিক্যাল হার্ম করছে না। মজার ব্যাপার হচ্ছে সেগুলো যে হচ্ছে না, আবার অ্যাট দ্য সেম টাইম যে পারপিট্রেটার সে যদি ক্ষমতাবান হয় সে আবার পাল্টা মানহানির মামলাও করছে। ফলে তাকে ডিল করতে আমাকে কিন্তু তার অন্যায়টাকেও ডিল করতে হবে সিস্টেমের মাধ্যমে, তার মানহানির মামলাটাও ডিল করতে হবে সিস্টেমের মাধ্যমে। এই মানহানির মামলা শুধু যে অভিযোগ করছে তার বিরুদ্ধে না, হতে পারে আমি যদি তাকে সমর্থন করি আমার বিরুদ্ধেও করতে পারে। এইটা সে করছে এবং কিছু ক্ষেত্রে অ্যাপ্রিহেন্ডও করছে। আমি এইটাকে জাস্ট আলাদা রাখছি জাস্ট একটা কানেকশনের জন্য যে জেন্ডার ভায়োলেন্সের ক্ষেত্রে আমাদের আসলে যখন সিনেমায় আমরা দেখি আমাদের খুব রক্ত গরম হয়, মনে হয় যে একটি মেয়ের সাথে অন্যায় হয়েছে, সে বা একটা গ্রাম বা একটা ভারতবর্ষের একটা কোনো শহর বা একটা কোনো গ্রাম যেখানে পিতৃতন্ত্র ভীষণ চাগার দিয়ে উঠেছে বা আছে, ওঠার কিছুই নেই, এবং আমাদের খুব চেনা সেরকম কোনো গ্রাম বা স্পেসে আমরা চলে যাই ভারতের বিভিন্ন জায়গায়, সেখানে টানা কিছু জিনিস ঘটতে থাকে এবং পুলিশ ফাইনালি একটা স্ট্যান্ড নিয়ে নেয়। শুরুর দিকে হয়তো পুলিশ এই সিস্টেমের মধ্যেই আছে, সেটাকে এনেবল করে যাচ্ছিল, তারপরে হয় সে ভিজিল্যান্টি হয়ে ওঠে, অথবা এই পুলিশের এমন ক্ষমতা যে সে একা হাতে হয়তো ওই ইস্যুটাকে দমন করে দিল, নেসেসারিলি সেটা ইস্যুটাকে অ্যাড্রেস করলো না এবং সেটা কোনো সিস্টেমও পাল্টালো না। আইডিয়ালি আমাদের জ্ঞান যেটা বলে সে হয়তো শোকজড হবে অথবা তাকে ফায়ার করে দেওয়া হবে। কিন্তু এগুলো দেখলে আমাদের খুব মজা হয়, আমাদের খুব আনন্দ হয় যে একটা রোগ পুলিশ অথবা এমন পুলিশ স্টেট যেটা সমস্ত কিছুকে একদম চাপকে সোজা রাখবে। এই আরজিকর কাণ্ডের পর, কারণ এই পুলিশ স্টেটটা আমাদের ইমাজিনেশনে সিনেমা এমনভাবে ঢোকায়, আরজিকর কাণ্ডের পরে বেশ কিছু ওই গল্প লেখার কমিউনিটিগুলোতে 3-4টে এরকম গল্প পড়েছি, ওই লোকেরা নিজেরা লিখছেন যে মানে এটা ভেবে লিখছেন, এটা মানে কোনো এক্সিস্টিং কোনো গল্প সেটা কোট করছে এরকম না, যে একটা পুলিশ সে কোনো একটা অঞ্চলে কাউকে গ্রেপ্তার করেছে, সেই ছেলেটি লোকাল মেয়েদের, এই লোকাল খুব সম্ভবত মানে ভাষা দেখে মনে হবে খুব সম্ভবত ইন্ডিজিনাস কেউ, ট্রাইবাল কেউ, তাদেরকে হয় রেপ করেছে বা কিছু, তাকে ধরেছে পুলিশটা এবং পুলিশ এসে, আমি একটা গল্পের কথাই বলছি, যে পুলিশ এসে তাকে বলছে যে তোর তো খুব মেয়েদের এইভাবে অ্যাটাক করা বা সেক্সুয়ালি হ্যারাস করা, মলেস্ট করা, রেপ করার খুব শখ, আজকে তোর জন্য আরও 2টো আমি জোগাড় করেছি। তো সে খুব খুশি হয়ে ওঠে এবং সে বলে যে আমি বেশ কিছুদিন হয়ে গেছে আমার এই ডিজায়ারটা আছে। হ্যাঁ, মানে অ্যাপারেন্টলি যে যাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে সে এবং পুলিশ দুজনেই খুব পুরুষের ভাষায় এঙ্গেজ করতে থাকে এবং এক্সচেঞ্জটা চলতে থাকে, যে মানে যেন পুলিশও এটার মানে পুলিশ একদমই এটা বুঝতে পারছে না এই জেন্ডার ভায়োলেন্সের জায়গা, বরং পুলিশই এতদিন ধরে আটকে রেখেছে বলে ওকে আরও কিছু নারী মানে করছে, সাপ্লাই করছে।
এবং দেখা যায় যে সে এটা এমন একটা কোনো অঞ্চল যেখানে বাঘের উপদ্রব প্রচুর, এবং যে বলেছে যে 2টো মেয়ে তোর জন্য জোগাড় করেছি, তারা অ্যাকচুয়ালি ক্ষুধার্ত 2টো বাঘিনী, এবং ওকে ওইখানে ছেড়ে দেয় এবং ওরা খেয়ে ফেলে ওকে। এবং এই গল্পটার গোটা আইডিয়া, এবং তারপরে যে শয়ে শয়ে হাজারও হতে পারে কমেন্টের আইডিয়াই হচ্ছে এরকম পুলিশই চাই, মানে সে পারপিট্রেটরকে নিয়ে আসবে, সে অভিযুক্তকে নিয়ে আসবে, নিয়ে এসে বাঘ দিয়ে খাইয়ে দেবে। সে যদি ধরা যাক আমাদের সুন্দরবনের দিকের কোনো পুলিশ হয়, বা অন্য জায়গার কিছু হলে অন্য কোনো একটাভাবে খাইয়ে দেবে বা মেরে দেবে বা শেষ করে দেবে। এই দুটো আমি কানেক্ট করছি একদমই সিনেমার সাথে, কারণ এটা সিনেমাতে ঘটে, এটা সিনেমাতে ঘটানো যায়, এটা খুব ড্রামাটিক আর খুব ভয়ঙ্কর, যেমন আবার একটা সেন্স অফ জাস্টিস। ধরা যাক ওই আরিয়া স্টার্কের সাথে যেটা ঘটেছিল গেম অফ থ্রোনসে, ফলে সে তো ক্ষুধার্ত কুকুর এবং নাকি উলস তাদের দিয়ে খাইয়ে দেওয়া হলো, এই খাইয়ে দেয়া, শেষ করে দেয়া ইত্যাদি। এবার মজার ব্যাপার হচ্ছে আমি এটাকে, আমার কাছে এটা এক্সাইটিং থাকে যতক্ষণ এটা একটা পার্সোনাল রিভেঞ্জের গল্প থাকে। যে মুহূর্তে পুলিশ অ্যাজ আ ফিগার ঢুকে আসে, তখন এটা আমি কতটা সেলিব্রেট করতে পারবো, যতই এটা জেন্ডার ভায়োলেন্সের কেস হোক, সেটা নিয়ে আমার কিছু প্রবলেম আছে। কারণ আমি এমন একটা ক্ষমতা দিচ্ছি একজনকে, যে জানে যে এই সিস্টেমটা একভাবে ফাংশন করে না, এবং তার সিস্টেমের বাইরে গিয়ে আবার সিস্টেমেরই সমস্ত কিছু সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে এমন কিছু এক্সট্রা সিস্টেম কাজকর্ম করা সম্ভব, যেটা তো অ্যাবসলিউটলি দাঁড়িয়ে আছে তার নৈতিকতার ওপর। ফলে একজন পুলিশ, তার মানে এবার এটাকে যদি আমি অ্যালাউ করি যে সেক্সুয়াল ভায়োলেন্সের পারপিট্রেটর, তাকে একটা পুলিশ বাঘ দিয়ে খাইয়ে দেবে, অ্যাট দ্য সেম টাইম যে পুলিশ আমি নিজে জেন্ডার ভায়োলেন্স বা কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে যে পুলিশ আমার কেস নিতে চাইবে না, কারণ আমার পরিবার খুব নামী কেউ, আমার শ্বশুরমশাইকে উনি চেনেন, তাহলে সেই পুলিশ তো আমাকেও কাউকে একটা দিয়ে খাইয়ে দিতে পারে বা আমাকেও গুম করে দিতে পারে। ফলে এটা খুব চেনা কথা। কিন্তু এই যে পুলিশ নির্ভর এক ধরনের সিনেমা, সেটার যে ভীষণ চাহিদা, এটা কোনো একটা কারণে আমার মনে হয় আমাদের খুব রিলেটেবল মনে হয়। এবং এটাই মজার যে ইস্যু ভিত্তিকই হোক বা এই ধরনের ছবি যেগুলো এমনি জাস্ট পপুলার ন্যারেটিভস, যেটাই হোক না কেন, আমরা সিনেমা যখন দেখি, আমরা এমনভাবে ওটা আমার রিয়েলিটির সাথে কানেক্ট করতে থাকি, আমাদের অ্যাঙ্গার, এবং সত্যি রিয়েলিটির সাথে কানেক্ট না করার কোনো কারণ নেই, কারণ সত্যি একটা ছবিতে যদি কাস্ট ভায়োলেন্সের একটা জায়গা থাকে, যেখানে সেই ভায়োলেন্সটাকে আমি এমনভাবে বুঝতে পারছি যে সেটা নিশ্চয়ই বাড়ানো, অনেকটা এক্সাজারেট করা। জেন্ডার ভায়োলেন্সের এমন গল্প আছে যেটা অনেকটা এক্সাজারেট করা, কিন্তু ওই এক্সাজারেশন আমাকে হয়তো সমাজে কি ঘটে চলেছে, এবং মেলোড্রামা তো ওটাই আমাকে করে, যে সমাজে কি ঘটে চলেছে সেটাকে আমাকে একভাবে বুঝতে সাহায্য করছে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু আমার কালেকটিভ ইম্যাজিনেশনে যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে, ধরা যাক আরজি করার পরে, সেখানে লোকে যখন অনেক রকমের গল্প লিখছে, সেখানে যখন কিছু গল্পের ধরন এটাও হবে যে পুলিশ বাঘ দিয়ে খাইয়ে দেবে একজন পারপিট্রেটরকে, এটা আমাকে অ্যাকচুয়ালি কোন জাস্টিসের দিকে নিয়ে যায়। আমি সিনেমাকে দোষারোপ করছি না এখানে, যে সিনেমা আমাকে এটা শেখাচ্ছে, এটা আমি যেমন বিশ্বাসই করি না যে সিনেমায় ভায়োলেন্স থাকা মানে ওই ভায়োলেন্সটা দেখছি মানে আমি ভায়োলেন্স শিখছি, সেটা না। বরং আমি হয়তো ভাবছি যে এই ধরনের ছবি, আমি এখানে মারদানি বা এই ধরনের ছবিও ভাববো যেখানে মহিলা পুলিশ, সে অ্যাকচুয়ালি সে আমার কাছে আরও অ্যাকসেপ্টেবল হয়ে উঠছে, কারণ সে আরও মানে এই পুরুষ পুলিশগুলোর মতো হয়ে উঠতে পারছে, তার এই ভায়োলেন্সকে ডিল করার ধরনটা আসলে পুরুষের মতো, এবং এই ভিজিল্যান্টি হওয়াটাও আসলে পুরুষের মতো। কিন্তু এই যে আমার ডিজায়ারটা, এইটা আমাকে কিন্তু ওই মানে কালেকটিভ ডিজায়ারটার প্রায় মানে সমানে সমানে, যে আরজি করের এই ঘটনা ঘটেছে, এক্ষুনি এটার বিচার চাই, এক্ষুনি এটার সলিউশন চাই, কিন্তু এটা কেন হলো, কিভাবে হলো, এবং এই সলিউশন দিয়ে আদপে এই ঘটনা, আমি বলছি না এটা একটা অদ্ভুত ইউটোপিয়া, এটা হয় না যে আমি একটা কিছু জাস্টিস পেয়ে গেলাম মানে সমাজ থেকে ওটা চলে গেল, ওটা ভাবাই যায় না, আমি ওটা ভাবতে বলছিও না, কিন্তু এমন একটা কিছু অন্তত এলো যেখানে এই ধরনের জিনিসের চেকস অ্যান্ড ব্যালেন্স ভবিষ্যতে আরেকটু বেটার হলো। তার মানে এটা নয় যে এটা একদম মানে চেকস অ্যান্ড ব্যালেন্স এমন জায়গায় চলে যাবে যে এটা আর ঘটবেই না, সেটা নয়, কিন্তু এমন কিছু নতুন নিয়ম এলো, এমন কিছু হয়তো নতুন কিছু প্রোটোকল সেট হলো, আরেকটু কমানো গেল। উল্টা দেখা যাচ্ছে আরজি করের সাথে আমরা তো পরপর
বিভিন্ন মিটু কেসও যেমন এবং বিভিন্ন রেপ কেস আমরা পরপর শুনতে পেলাম। ফলে এই কালেকটিভ একটা হারিড ফাস্ট ট্র্যাক জাস্টিস, এইটার একটা হয়তো, এবং এমন একজন ভিজিল্যান্টি, মজার ব্যাপার হচ্ছে ব্যাটম্যান আর সিংঘাম এক নয়। ফলে আমি ব্যাটম্যান যেভাবে সেলিব্রেট করছি, সে যেভাবে গথম সিটিকে প্রোটেক্ট করছে, সিংঘাম একইভাবে করছে না। ফলে এই দুটোকে আমি আলাদাও করতে পারছি না। আমি কিন্তু যতটা না ব্যাটম্যান ডিজায়ার করছি, হয়তো আমার কালেকটিভ ডিজায়ারে দেখা যাচ্ছে একজন পুলিশকেই বেশি ডিজায়ার করছি যে শক্ত হাতে দমন করছে। সমস্যা হচ্ছে শক্ত হাতে দমন করা যাবে না, এক ধরনের শক্ত হাতে দমন করা যাবে না, কারণ আমাকে লিগ্যালিটিকে ওই জায়গাতে রাখতেই হবে যেখানে ফাঁক ফোকর থাকলেও সেটা করতে, কারণ ফাঁক ফোকরের দরকার তো আছে। কারণ একজন এই কেসে হতে পারে, আমি জানি যে একদম টেস্টেড এবং সবাই জানে যে এ পারপিট্রেটর, কিন্তু আমরা এটাও জানি সিস্টেম যদি এতটা মানে কড়া হয়ে যায় যেখানে তার আর কোনো ট্রায়াল থাকছে না, সে যা খুশি করতে পারে, সেখানে তো পাতি ডেটা দেখলেই বুঝতে পারবো যে আমেরিকার ক্ষেত্রে কিভাবে কালো মানুষেরা সব থেকে বেশি পারসিকিউটেড। আমাদের এখানে এর আগের বিভিন্ন রেপ কেসে আমরা জানি যে কিভাবে যারা অ্যাকিউজড তারা পার পেয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে আমি একদম মানে পারপিট্রেটারই বলছি যে পারপিট্রেটার যদি ফল বিক্রেতা হয় তাকে সবার আগে হ্যাং করে দেওয়া পসিবল হচ্ছে, কিন্তু সে যদি ক্ষমতাবান কেউ হয় সে দেশের বাইরেও চলে যেতে পারছে। ফলে সিস্টেমকে আমি ওই জায়গাটা কখনো দিতেই পারছি না, মানে পারসিকিউশন যদি আমি অ্যাবসলিউট পাওয়ার দিয়ে দিই একটা সিস্টেমকে, এবং এই দিয়ে দেইটা জরুরি, কারণ আমাদের এই সিস্টেমের প্রতি সমর্থন থাক, আমাদের সিস্টেমের প্রতি সমর্থন না থাক, যে সিস্টেমে আমরা ফাংশন করি সেটার আমাদের যতই ক্রিটিক থাক, দিনের শেষে আমরা ডেমোক্রেসিতে বাস করি। ফলে সেখানে আমি মানে অ্যাবসলিউট পাওয়ার যেটা মানে যে গভর্নেন্স বা গভর্নমেন্ট তার মধ্যে মানে সেখানে একদম কনসোলিডেটেড থাকুক, সেটা তো আমি ভাবছি না। ফলে সিস্টেম মানে গভর্নমেন্ট পাল্টাবে, মানে যে ক্ষমতায় থাকবে সে পাল্টাবে, 5 বছর অন্তর অন্তর ইলেকশন হবে, এটা আমার যেহেতু ডেমোক্রেসির ডিজায়ার এবং ড্রিম, সেক্ষেত্রে আমি সেটা দ্বারা চালিত এবং সেটা যার দ্বারা গভর্নড এরকম কোনো সিস্টেমকে আমি অ্যাবসলিউট পাওয়ার কথা ভাবতেই পারছি না, কারণ আমার জগৎটাই সেটা নয়। এবং আবার ওই মেজরিটেরিয়ান পলিটিক্সের যে জায়গা, যে কখনো এমন কোনো দল সরকারে থাকবে যে হয়তো ওই এথিক্যালি যা যা ঠিক তার পক্ষে, আবার কখনো এমন দল থাকবে বা এমন একটা সরকার থাকবে যার এথিক্যাল পজিশনগুলোই অন্যরকম, আমার থেকে আলাদা। ফলে তাকে সরানোর আমার রাস্তা থাকবে, অন্যকে ফিরিয়ে আনার রাস্তা থাকবে, আবার ভাইসি ভার্সা। এরকম ক্ষেত্রে অ্যাবসলিউট পাওয়ার না, ভাবছি যে বরং ওই সময় নিয়ে সিস্টেমের সাথে কাজ করতে করতে পলিসি মেকিংয়ে যতটা ইন্টারভিন করা যায় সেইটা না করতে পারলে, ওই যেটা বলছিলাম যে আমাদের ওই একটা হারিড সেন্স অফ জাস্টিস থেকে ওই খাইয়ে দেয়া, খুবলে নেয়া। এই কারণে আমি বারবার এই কথাটা বলছি, কারণ এই গল্পটি শুধু আরজি করের ক্ষেত্রে, যেটা বললাম যে ওই গল্পটি শুধু আরজি করের ক্ষেত্রে না। আমার মনে আছে আমি খুবই বিচলিত হয়ে পড়েছিলাম হচ্ছে জ্যোতি সিংয়ের সময়। মানে আমি জ্যোতি সিং এই কারণে বলছি কারণ আমার মনে আছে যে জ্যোতি সিংয়ের মা বলেছিল যে নির্ভয়ার থেকে আমার মেয়ের নামটা ভুলে যাওয়া হচ্ছে, এবং তারপরে একটা সময় পরে ওর নামটাও ব্যবহার হতে শুরু হয়। তো আমিও সেটাই ব্যবহার করতে শুরু করি তারপর থেকে। যখন এটা সাবজুডিস ছিল তখন নয় অবশ্যই। ফলে জ্যোতি সিংয়ের কেসের ক্ষেত্রেও দেখা যাচ্ছিল বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর সব ছবি, যে একদম মানে মিডিয়েবল টর্চার, যে অনেক পুরুষ বেঁধে রাখা আছে, ইঁদুর দিয়ে তাদের যৌনাঙ্গ খাইয়ে নেওয়া হচ্ছে, এই ধরনের বিভিন্ন ইমেজ ব্যবহার হচ্ছে। এবং এই ইমেজটা কে তৈরি করবে? কারণ আমার কাছে মানে আমি যদি নিজেকে একজন মানে সিটিজেন হিসেবে ভাবি এবং একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভাবি অফ ইন্ডিয়ান সিটিজেন, আমার কাছে তো কোনো ট্রিগার এনাফ নয় এই ধরনের ভায়োলেন্স করার জন্য। এটা তো আমি করতে পারবো না। তাহলে এটা কি মানে এবার যে শেয়ার করছে সেও কি এটা করতে পারবে না? ভাষা, আমি বুঝতে পারছি যে এটা এমন নয় যে এটা কেউ শেয়ার করছে মানেই সে এই ধরনের ভায়োলেন্স করার জন্য সে কেপেবল।
আমি সেটা ভাবছি না, কিন্তু আমি আবার এটাও ভাবছি এটা যখন আমার কালেকটিভ ডিজায়ারে পরিণত হয়, কেউ একটা আমার হয়ে এটা করে দিক, এইটা খুব মানে চালু হয়ে ওঠে। সেসব ক্ষেত্রেই দেখা যাবে যে মেইন স্ট্রিম ন্যারেটিভে ওই ধরনের গল্পগুলো আরও বাড়তে থাকবে। প্রো ক্যাপিটাল পানিশমেন্ট, প্রো সিস্টেমের সাপোর্ট নিয়ে এক ধরনের ভিজিলান্টি, এইটা বাড়তে থাকবে। ওই আবারও বলছি, এইটা আমাকে কখনোই আরেকটা ব্যাটম্যানের মতো চরিত্র ইমাজিন করতে দেবে না, বরং সিংহামের মতো চরিত্র ইমাজিন করতে দেবে। সেটাই আমি মানে ভাবার চেষ্টা করছি। আবার মানে সেই জায়গা থেকে আবার এটাও বলছি না যে একজন সিস্টেমের বাইরে এমন একজন ভিজিলান্টি সেটাই আমাদের দরকার, ওটা আমাদের। আমি ভাবছি যে এগুলো সবই আমাদের ফ্যান্টাসি, এগুলো সবই আমাদের ডিজায়ার, এবং এই ডিজায়ারগুলো থাকে যে ছোটবেলায় একটি বাচ্চার এমন মানে চাঁদের বুড়ির গল্প যখন বলছি, তার একটা সময় অবধি ওই ডিজায়ারটা থাকবে যে কেউ একজন আছে চরকা কাটছে। যদি এমন কেউ থাকে, একটা উইশ গ্রান্টিং এমন কোনো এঞ্জেল যে আমার মাথার উপরে থাকবে এবং আমি যা চাইবো, মানে যেটা থেকে আমরা কখনো ভগবানে বিশ্বাস করি, তো কখনো এঞ্জেলস বা অন্য কিছু পড়ি। আবার আমাদের নিজেদের লার্নিং আনলার্নিংয়ের মাধ্যমে সেটা থেকে আমরা যখন বড় হই আমরা বুঝতে শিখি। ফলে আমি এমন একটা ডিমান্ডের সাথে, আমি এমন একটা সমস্যার সাথে মোকাবেলা আমাকে করতে হবে বা করছি, যেটা সিস্টেমিক, যে কারণে নারীবাদীরা থ্রু আউট এটা বলে আসছেন, এই যে পেট্রিয়ার্কির ধারণাটা যে এটা সিস্টেমিক, যেটা সিস্টেমিক সেখানে একটা মানুষ সেই জাস্টিসটা আনবে কী করে। এবং যদি আমি আলোচনায় না যাই, যদি আমি এটাকে না ভাবি যে মানে কথার কথা যে ক্যাপিটাল পানিশমেন্ট বা এই যে আমি ভিজিল্যান্টি জাস্টিসের কথা বলছি, মূলত পুলিশ স্টেটের যে ইম্যাজিনেশন, এই ধরনের কথা যখন বলছি, আমি একটা না ইমিডিয়েট রেজলিউশন চাইছি। এইটা কে চাইতে পারে? আমার সন্তানের সাথে যদি কিছু হয়, আমার নিজের সাথে যদি কিছু হয়, এইটা মানে কেউ আমার সাথে এটা এগ্রি নাই করতে পারেন, আমি ভাবছি যে আমি ওটা চাইতে পারি। তাকে আমি এই দোষটা দিতে পারি না যে সন্তান হারিয়েছে বা যার কন্যা সন্তান সেক্সুয়াল ভায়োলেন্সের ভিকটিম, সে যখন বলছে আমি এক্ষুনি চাই যে তার ফাঁসি হোক, মানে পারপিট্রেটরের ফাঁসি হোক, তাকে তো আমি অ্যাকিউজটা করতে পারি না। কিন্তু আমার কাজটা কি? আমি এই হারিড জাস্টিসে কি করতে পারছি? আমি খালি ভাবছি যে আমি আবার এমন একটা কিছু, এমন একটা মজা নেওয়ার মানে মজা পাচ্ছি এটা থেকে, সেইটার ব্যাপারে আমি কতটা অ্যাওয়্যার। মানে আমি ভাবছি যে ক্যাপিটাল পানিশমেন্টের কথাটা, যে একটা এক্সেসের আইডিয়া, যে যার সাথে ভায়োলেন্স ঘটছে সে যখন রিভেঞ্জের দিকে এগোবে বা সে যদি ওটা ভাবে, আমি একদম ন্যারেটিভের মতো করে বলছি, এবং মানে আমি হয়তো ডিরেক্টলি সিনেমার করসপন্ডেন্স রেখে বলছি না, কিন্তু আমি একটা ন্যারেটিভের মতো করে ভাবছি যে আমার সাথে, আমার সন্তানের সাথে, আমার বন্ধু, কাছের বন্ধু, কাছের মানুষ, ইন্টিমেট পার্টনার যেই হোক, তার সাথে এমন কিছু একটা ঘটেছে যেটার জন্য আমি রিভেঞ্জ চাই। খুব চেনা আমাদের গল্প, সেটার এক ধরনের জায়গা থাকে, এবং রিভেঞ্জে একটা এক্সেসের বড় জায়গা আছে। বড় জায়গা বলতে সেখানে সেই রিভেঞ্জগুলো মানে ডিপেন্ড করছে একটা খুব মানে এটা যদি একটা জনারিক সিনেমা হয়, যদি ধরা যাক একটা স্ল্যাশার ছবি ভাবি, স্ল্যাশার থ্রিলার এরকম ভাবি, সেখানে সেই রিভেঞ্জটা মানে ফুল অফ ব্লাড অ্যান্ড ভায়োলেন্স হতে পারে। এমন রিভেঞ্জ হলো যেটা মানে এতটা ভয়ঙ্কর যে সেটার ভায়োলেন্সটা ইটসেলফ একটা হয়তো একটা ক্যাথারসিসের মতো কাজ করলো। কিছু ছবিও এরকম থাকে যে একদিকে মানে ধরা যাক ক্লকওয়ার্ক অরেঞ্জ, একদিকে শুরুর দিকে ঘটে যাওয়া ঘটনাগুলো জেন্ডার ভায়োলেন্স, সেটা একটা ভয়ঙ্কর, কিন্তু তারপরে যখন তাদেরকে কবজা করা হলো এবং তাদের শাস্তির দিকে এগোনো হচ্ছে, সেটার আবার এমন একটা ভয়ঙ্কর দিক, সেটা উইটনেস করা যাচ্ছে না। দু তিন রকমের মানে সব রকমভাবেই হতে পারে। কোথাও এটা সেলিব্রেটেড হতে পারে যে শাস্তি হলো, শান্তি হলো, কোথাও হতে পারে
শাস্তিটা এমনভাবে দিতে 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 যাচ্ছি যে যে ভিকটিম ছিল তার এই শাস্তি দেওয়ার পদ্ধতিটা এমন হয়ে গেছে যে সেটা যেন একদম পারপিটেটরের ভায়োলেন্সটাকেই প্রায় নকল করে যাচ্ছে, হতে পারে। এবার এই দুটোরই যদি এক্সেস ভাবি, এটা পসিবল। আমি ভাবতে পারছি যে যার সাথে ঘটেছে সে যখন এই ভায়োলেন্সের মধ্যে দিয়ে, প্রথমত তার নিজের অভিজ্ঞতা একটা বড় ভায়োলেন্স হয়ে গেছে, হয় তার নিজের সাথে, তার আত্মীয়র কাছে, সেটা তার সেলফ তাকে নিজেকে একভাবে হয় পাল্টে দিয়েছে, বা সে রিকনস্টিটিউটেড হয়েছে, বা সে তার দুনিয়াটা বদলে গেছে, তার দেখার চোখ পাল্টে গেছে। ফলে সে যখন রিভেঞ্জে যাবে সেটাতে একটা ম্যাসিভ এক্সেস থাকবে। আর এখানেই আমাদের ল, লিগালিটি, এই জায়গাগুলো চলে আসবে। কারণ আইন যখন আমার হয়ে শাস্তিটা দেবে, সে ওই এক্সেসটা রাখবে না। এটাই আমরা ধরে এগোচ্ছি। তো ফলে রিভেঞ্জের থেকে হত্যা ন্যারেটিভে ভাবছি। আমি একটু আগে রিয়েল সিচুয়েশনের কথাই বলছিলাম, কিন্তু ওটা এমন একটা জিনিস যে আমার চারদিকে আমাদের চেনা মানুষ তো এরকম নেই যে নিজে সাথে কিছু একটা ঘটেছে সেই জন্য রিভেঞ্জে, মানে হত্যা, খুন, এটা খুব রেয়ার একটা ব্যাপার। যদিও সমাজে প্রচুর আছে, কিন্তু খুব রেয়ার একটা ব্যাপার। অধিকাংশ মানুষই তার জীবনটা হয়তো চলে যাবে, যে জীবনের ডেথ দেখেছে, কিন্তু মানে খুন দেখেনি। সেদিক থেকে এটা আমার একজন বন্ধু বা আমি নিজে সেই রিভেঞ্জে কোন জায়গায় যেতে পারি, কোন জায়গা অবধি যেতে পারি আমি জানি না, কিন্তু সিনেমায় আমরা দেখি। কিন্তু যেই মুহূর্তে আমরা এটাকে জুডিশিয়ারির অন্তর্গত করে দিচ্ছি, সেখানে কিন্তু এই এক্সেসটা থাকতে পারে না। সেখানে লজিক, তথ্য প্রমাণ, এগুলোর ওপর ডিপেন্ড করে শাস্তি হবে। ফলে ক্যাপিটাল পানিশমেন্টের একটা গোড়ার তর্কই এটা থাকে যে এতটা, মানে আমি ওভাবে ইন্টারপ্রেট করছি যে এতটা র্যাশনালি যে দিচ্ছে, মানে যে রায় দিচ্ছে, তাকে আমি আমার দেশের প্রেক্ষিতে, আমার সমাজের প্রেক্ষিতে তাকে আমি এতটা, আমি এটা সেই জায়গা থেকে বলছি যারা ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধিতা করবেন, যে তাকে আমি ওই ক্ষমতাটা কেন দেবো যে সে মানে ক্যাপিটাল পানিশমেন্ট দেবে এবং একটি লাইফ, একটি জীবনকে সে শেষ করার তার সেই অধিকারটা থাকবে। তার জায়গায় আমি অন্য ধরনের শাস্তির কথা ভাবতে পারি, বা অন্য ধরনের জাস্টিসের কথা ভাবতে পারি, ইত্যাদি ইত্যাদি। ফলে এটাকে আমি আবার ওই ফাস্ট ট্র্যাক জাস্টিসের জায়গায় ফেরত আনতে চাইছি, যে এই মি টু, জেন্ডার ভায়োলেন্স ইত্যাদির ক্ষেত্রে একটা মানে দেয়ার ইজ আ কালেকটিভ ডিজায়ার, যেটা মানে যে এক্সেসটা আমি বলছি আমি, যে যার সাথে ঘটছে তার ক্ষেত্রে আমি তাও ভাবতে পারি, সেইটা দেখা যাচ্ছে আমাদের একটা কালেকটিভ ডিজায়ার হয়ে যাচ্ছে। এবার মজার ব্যাপার হচ্ছে সিনেমা এটা করেও, সিনেমা আমার কালেকটিভ ডিজায়ারটাকে রিপ্রেজেন্টও করে। কারণ এটা খুব আমরা মাঝে মাঝেই আলোচনা করি, এবং ক্লাসরুমের ক্ষেত্রে তো অনেক সময় এটা নিয়ে আমার ছাত্রদের সাথেও অনেক আলোচনা হয়, যে এই যে মেন স্ট্রিম সিনেমা সবসময় বলতে থাকে, বা মেন স্ট্রিম সিনেমার ডিরেক্টররা, পরিচালকরা, প্রডিউসাররা, তারা বলতে থাকে যে সমাজ এটা চায় না, তাই আমরা এটা বানাই না। এবার প্রশ্নটা থাকে যে সমাজ চায় না, মানে অনেক, এবার এটা না ওইভাবে হয় না যে আমার মাই সোসাইটি ইজ নট রেডি, তাই আমি এই ধরনের ছবি বানাচ্ছি বা এই ধরনের ছবি বানাচ্ছি না। কারণ উল্টো দিকটাও সত্যি, তুমিও হয়তো এই ধরনের ছবি বানাচ্ছ যেটা খুব ইজি টু ইন্টারপ্রিট, খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেটা আমাকে বেশি ভাবাবে না। এবার আমি ভাবতে পারি না বলে তুমি ছবিটা বানাচ্ছ না, নাকি আমাকে ভাবতে দিতে চাইছো না সেই জন্য তুমি ছবিটা বানাচ্ছ না। এবার ওনাসটা দুদিকেই, যে আমি খুব ইজিলি এক ধরনের ছবি অ্যাকসেপ্ট করে নিতে পারছি, আবার আমাকে যদি অ্যাকচুয়ালি বসিয়ে ভাবানো যায়, আমাকে বসিয়ে দেখানো যায়, আমি তো দেখতে পারছি। কারণ আমি একদম মেন স্ট্রিম সিনেমার কথাই ভাবছি, যে 50-60s মেলোড্রামা, বাংলা 50-60s মেলোড্রামা, উত্তম সুচিত্রার ছবি, সেই ছবিগুলো তো মেলোড্রামা, মেন স্ট্রিম সিনেমা, একদম মেন স্ট্রিম সিনেমা। সেইটাকে অনেক ক্ষেত্রেই হয়, আমার ছাত্রদের ক্ষেত্রেও হয়, তাদের ওটা প্রায় আর্ট ফিল্ম মনে হয়। ফলে মেলোড্রামা মেন স্ট্রিম ছবি, যেটা কিনা সবার জন্য, যেটা সবাই দেখতো। আমি শুনেছি আমার দিদা একরকমভাবে ওই চুলের খোপা করতেন সুচিত্রা সেনকে দেখার পরে, তার মানে আমার দিদা দেখতো, আমার মা দেখেছে, আমি দেখেছি, সেইটা হঠাৎ করে যেন মেন স্ট্রিমেও থাকছে না, সেটা যেন একটা আর্ট সিনেমার একটা আকার পেয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না। ফলে ভাষাটা পাল্টাচ্ছে, সিনেমার ভাষা পাল্টাচ্ছে, সেই অনুযায়ী মেলোড্রামার ভাষা পাল্টাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো হচ্ছে। ফলে এইটা বলা যায় না যে আমার, মানে এইটা বললে তাহলে দাঁড়িয়ে যাবে যে 50-60s
মেজরিটি অফ ফিল্ম ভিউয়ার্স তারা তাহলে বেশি বুদ্ধিমান ছিলেন, আমরা তাহলে বোকা, এরকম তো হয় না। বা 30-40 তারা তাহলে বেশি বুদ্ধিমান ছিলেন, তাদের থেকে 50-60s-এর আমজনতা তাহলে আর একটু বেশি বোকা। এইভাবে মানে এই যুক্তিটার এটাই ফ্যালাসি আমি বলার চেষ্টা করছি, যে যখন আমরা বলি যে তোমরা এটা বানাচ্ছ না কেন, এটা কেন ধরে নিচ্ছ আমি বুঝবো না, আবার তারা বলবেন হয়তো যে আমি তো বানাতে চাই কিন্তু বানালে তো হিট হবে না, বানালে তো তুমি দেখবে না। ফলে এটা এই কারণে বলছি যে ওই আবার কালেকটিভ ডিজায়ারের প্রশ্ন, যে সবাই যদি ভাবে যে জাস্টিসের ধরনটাও এক ধরনের ভায়োলেন্সের মধ্যে দিয়েই হবে, আমি বলতে চাইছি সেইটা একমাত্র আমি ভাবতে পারছি, আমার ভাবনায় ভুল থাকতে পারে, আমি সেটা শুধরেও নিতে চাইব, আমি ভাবছি সেটা গল্পে সম্ভব, আমি ভাবছি সেটা যার সাথে ঘটছে তার ভাবনায় সম্ভব। আমি এটা ভাবতে পারছি না যে আরজি করের ক্ষেত্রে এটা সম্ভব, যে সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম, ফাস্ট ট্র্যাক একটা হলো, কি বলে, কোর্ট তৈরি হলো, ইমিডিয়েট একটা জাস্টিস হয়ে গেল, লাভের লাভ হলো, যেগুলো তর্কগুলো ছিল সেগুলো মুছে যাবে। কারণ সিনেমা আমাকে অনেক কিছু দেয়, সিনেমা আমাকে হয়তো কেন, আমি ভাবতে ভালোবাসি এবং বিশ্বাস করি সিনেমা আমার তর্কও তৈরি করে দেয়। সিনেমা আমার একটা নাটকীয় জাস্টিসের সেন্স তৈরি করে দেয়, আমার ভাবতে ভালো লাগে। আমি যখন ভাবি যে ড্রাগন আছে পৃথিবীতে, আমার ভাবতে ভালো লাগে, নেসেসারিলি সেই ড্রাগনটা আমার রিয়েলিটিতে এক্সিস্ট করে না, অন্য একটা ফ্যান্টাসিতে এক্সিস্ট করে। ফলে আমি ড্রাগন ভাবছি মানে আমার আমি একটা ড্রাগন এক্সিস্ট করে এটা ভাবছি বলে আমার গাছের একটা গিরগিটিকে ভেবে নিলাম সেটা আসলে একটা ড্রাগনের ছোট ভার্সন, সেটা তো হতে পারে না, তাহলে তো আমার রিয়েলিটি কোলাপস করছে। ফলে একটা ডিরেক্ট কানেকশন ভাবছি করব না, যে সিনেমায় ভায়োলেন্স আছে তার মানেই আমি এক ধরনের ওটা দেখছি মানেই আমি ভায়োলেন্ট হয়ে পড়ছি, এটাও যেমন ভাববো না। আবার এটাও ভাববো, যে কারণে আমি শুধুমাত্র এই কি বলে ওই পুলিশ স্টেট, পুলিশ জাস্টিস এটার কথা বলছিলাম, যে ওই সিনেমায় আছে মানেই যে আমি ওটা চাইছি তেমন না, কিন্তু এই ছবিগুলোর একটা ধরন এটাও যে হয়তো আমার কালেকটিভ ডিজায়ারটা এতটাই প্রকট যে ওইটা দিয়েই ওই জাস্টিসটা পসিবল, এটা ইজি একটা জাস্টিস পসিবল হচ্ছে, যে আমি আমার রিয়েলিটিতে পাচ্ছি না, ফলে ওই ধরনের ছবিগুলোই হচ্ছে যেটা তোমার রিয়েলিটি থেকে। কারণ এই যে এই বাঘে খাওয়ানো গল্পটা বললাম, ওটা তো আমার রিয়েলিটি থেকেই উঠে আসছে। রিয়েলিটি থেকে এইটা বলছি না যে আমার সময় সত্য, এই সময় থেকে এই গল্পটা উঠে আসছে, তা না, আমি বলছি এই সময়ের গল্প, সেই রিয়েলিটিটা। এটা যেমন এই সময়ের গল্প, ফলে এই সময় দেখা যাচ্ছে একটা মারদানি বা একটা ওই সিংঘম বা এই যে পুলিশ ইউনিভার্স, কপ ইউনিভার্স এক্সেট্রা, এইগুলো তৈরি হচ্ছে, এইগুলো থেকে যেতে পারতো বা থেকে যাবেও, ওভাবেই ভাবছি যে সিনেমাতে বিভিন্ন রকমের ছবি হবে, সেগুলো থেকে যাবে ইত্যাদি। কিন্তু ওই যেটা শুরুতেই আলাদা করছিলাম, যে দু ধরনের, একটা হচ্ছে এজেন্ডা ড্রিভেন। এবার ধরা যাক পিঙ্কের মতো ছবি, তার কিছু বক্তব্য আছে, তার দাবিটাই হচ্ছে কিছু একটা পাল্টাতে চাইছি। এই যে নো মিনস নো, যে মানুষটা লিঙ্গ রাজনীতির মধ্যে নেই, মধ্যে নেই বলতে চাইছি আমি, মধ্যে নেইটা ভুল বলা হচ্ছে, লিঙ্গ রাজনীতি নিয়ে ততটা হয়তো অ্যাওয়্যার না, সেও হয়তো মেনস্ট্রিম দুজন বড় অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে এটা পাচ্ছে যে নো মিনস নোটা বলা যায়, গুরুত্বপূর্ণ। তার আবার এটাও নয় যে সব ছবি এরকমই হবে, এটা একটা ভুল বা একটা খুব অদ্ভুত ডিজায়ার সিনেমার কাছ থেকে। সিনেমাটা সিনেমার একটা দায়িত্ব হতে পারে না, কারণ তাহলে আমি ভেবে যাচ্ছি সিনেমার মধ্যে শিল্প, সংস্কৃতি, আর্ট ইত্যাদি এই যে সমস্ত কিছু একটা কম্বিনেশন, তাহলে যেন এটা নয়। ফলে সব সিনেমাই একটা কজ নিয়ে হবে, নট নেসেসারি। ফলে ধরা যাক আরজি কর মাথায় রেখে বা আরজি করের প্রেক্ষিতটা মাথায় রেখে একটা ফ্যান্টাসিও হতে পারে, একটা নোয়া ফিল্মও হতে পারে, হরার হতে পারে, আবার একটা কিছু যেটা এই সময়টাকে বোঝার চেষ্টা করছে, ভীষণ একটা অনুসন্ধিৎসা নিয়ে এগোচ্ছে এটার দিকে, এটাকে একটা ইনভেস্টিগেটিভ একটা মোডে এই ছবিটা হচ্ছে, সেটাও হতে পারে। কিন্তু আবারও প্রত্যেকটা ভায়োলেন্সের কেস আসলে আমাদের এক ধরনের সেলিব্রেশন লাগে। ফলে যখন পারপিট্রেটরকে দেখছি ভয়ঙ্করভাবে খুন হতে বা ভয়ঙ্করভাবে মিউটিলেটেড হতে, ওটা অ্যাকচুয়ালি তো একটা সেলিব্রেশন। কারণ দিনের শেষে সিনেমার ভায়োলেন্স ইজ নট ইকুয়াল টু
আমার রিয়েল লাইফের ভায়োলেন্স। রিয়েল লাইফে আমি আমার হাত কেটে গেলে 1 ফোঁটা রক্ত দেখে অজ্ঞান হয়ে যেতে পারি, কিন্তু সিনেমার ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে ব্লাড অ্যান্ড গোর, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ফলে আজকে আমি যতটা ইমেজ স্যাচুরেটেড একটা সময়ে আছি, আমরা তো অন্তত ভারতবর্ষের রিসেন্ট হিস্ট্রিতে জানি যে প্রত্যেকটা ভায়োলেন্স হ্যাজ বিন রেকর্ডেড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড। কাউকে কুপিয়ে খুন করা হয়েছে, সেটাও আমরা সিনেমার মতো করে রিলে দেখেছি। ওই রিলটা দেখেই হয়তো মুভ অন করে গেছি, একটা হাস্কি কী করে কথা বলে সেরকম একটা রিলে, তারপরে চলে গেছি কোনো বন্ধুর হয়তো খাবার একটা রিলে, তারপর আবার হয়তো আরেকটা কোনো ভায়োলেন্ট রিলে, মানে যেরকম রিলের ধরন বা যেরকম সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের চালায়। কাউকে কুপিয়ে খুন করা হয়েছে, কাউকে ধর্ষণ করা হয়েছে, কারো বাড়ি ভাঙা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই একটা যে কনস্ট্যান্টলি মানে কখনো লাইভ হয়েছে, আবার যেটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই মানে খুবই অসুবিধায় ভুগছি, বা আমার ধারণা আমরা অনেকেই যে অসুবিধাটা আমাদের হয় যে রেপ ভায়োলেন্স, সেই ভিডিওগুলো পর্নোগ্রাফিক সার্চ বেড়ে যায়, নেসেসারিলি সেই ভিডিওগুলো থাকে না, এবার সার্চ বেড়ে যায়। এবার সার্চ যদি বেড়ে যায় তখন মজাটা হচ্ছে যে মানে তাহলে ওটা কারা দেখছে, মানে তারাই দেখছে হয়তো যারা এটাও বলছে যে যৌনাঙ্গ ইঁদুর দিয়ে খাইয়ে দেওয়া হোক, বা যে এই গল্পটা লিখছে, মানে যে নয় তাহলে তাকে টার্গেট করা হয়, বা যারা এই গল্পগুলো ভাবতে পারছেন যে পারপিট্রেটরকে বাঘ দিয়ে খাইয়ে দেওয়া হলো, তার ফাঁসি হয়ে গেল, তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া গেল, এবং তাকে ক্লকওয়াক অরেঞ্জের মতো তাকে ভয়ঙ্কর একটা এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া গেল। এইটা ওই আবারও রিচুয়ালিস্টিক্যালি হয়তো সম্ভব, ভাবা সম্ভব, কিন্তু এইটা আউটবার্স্ট হিসেবেও ভাবা সম্ভব যে একটা সমস্যা হয়েছে, একটা ভায়োলেন্স হয়েছে, এমন একটা জিনিস হয়েছে যেটা আমরা সকলে পথে নামছি, আমাদের অসুবিধে হচ্ছে, আমরা নিতে পারছি না, আমরা এটা দমবন্ধ লাগছে এবং মনে হচ্ছে কালকে আমার সাথেও হবে, বা আমার সাথে যে ঘটছে আমি সেটা রিয়েলাইজও করতে পারছি। এইরকম একটা সিচুয়েশনে মানে এতক্ষণ যেভাবে বললাম মনে হতে পারে যে আমি এগুলোর একদম পুরো এই আর্টিকুলেশনগুলোর বিরোধিতা করছি। আমি বলতে চাইছি আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু এইটুকু কি মাথায় রাখতে পারি যে এই আর্টিকুলেশনগুলো হচ্ছে কিন্তু সেটা একটা এক্সেসের জায়গা থেকে মনে হচ্ছে যেন ওটা হলে একটা শান্তি হবে, কিন্তু একটু যদি ভেবে দেখি যে ওটা হলে হয়তো শান্তি হবে না, কারণ ওটা হলে শান্তিটা আসবে না। ওটা হলে এটা হবে যে বুঝলাম এ করেছে, একে ধরলাম, এর ফাঁসি হলো, মিটে গেল। অনেকেই যে তর্কটা করে যাচ্ছেন যে এবং মানে রাইটফুলি সো, যে অ্যাকচুয়ালি দিল্লির নির্ভয়া এবং মানে জ্যোতি সিং হিসেবে যার নাম বলছি, জ্যোতি সিংয়ের পরবর্তী কি চেঞ্জ হলো, তাহলে আর জি করের ঘটনা ঘটলো কেন, মাঝে এত কেস ঘটলো কেন, এত পলিটিক্যাল ক্রাইম যেগুলো সেক্সুয়াল ক্রাইমের দিকে চলে যাচ্ছে এগুলো ঘটছে কেন, ঘটছে। এবার ওটাই যদি আমার জুডিশিয়ারি তাকে আবার ওই অ্যাবসলিউট পাওয়ারটা আমি দিই, দেখা যাচ্ছে যখন হাতরাস উন্নাও হচ্ছে সেই জায়গাটার বা কোনো একটা জায়গার যে তার যে রীতি নীতি বা সেই জায়গার যে চল, সেই অনুযায়ী তো মানে পুলিশও ভাবে কাজ করবে, কারণ হাতরাসের ক্ষেত্রে তো আমরা দেখলাম পরিবারের কেউই প্রায় বাঁচল না। ফলে একটা জায়গার মানে ওভাবেই মানে অন্তত ভারতের যদি আমরা মানে ধরনটা ভাবি, ভারতবর্ষ এবং বিভিন্ন তার স্টেট, রাজ্য, গ্রাম, শহর সব মিলে আমরা তো ওটাই দেখে আসছি, মানে অন্তত শুধু যদি জেন্ডার ভায়োলেন্সের কথা বলি, এবং এটা মানে ইটস ট্রু টু কাস্ট, any form of marginal identity ইত্যাদি, মানে যেটা মানে ওই আর কি, যেটা কলকাতা শহরে যেভাবে পুলিশ একটা জিনিসকে দেখবে সেটা অন্য একটা শহরে দেখবে না, যেহেতু দেখবে না, ফলে সব পুলিশই যদি ভিজিল্যান্টি হয়ে যায় তাহলে যে জায়গায় দেখবে না সেই ভিজিল্যান্টি একরকম হবে, এবং ধরে নেওয়া যায় তথাকথিত আমার শহর যেহেতু এত সেফ একটা শহর বলে আমরা বিশ্বাস করি, সেখানে তাহলে হবে না। আবার মজার ব্যাপার হচ্ছে যখন মানুষ যেগুলো, এবার ওটাই দেখার যে যেগুলোর জন্য মানুষ ফাস্ট ট্র্যাকটা চাইছে তার মধ্যে অনেক কিছু থাকে, এটা কেন হলো,
এটা যেন না হয়। একটা বড় জিনিস যেটা এই সোশ্যাল মিডিয়ার জন্য হয়েছে, প্রত্যেকে এখন এক ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজমে ঢুকে গেছে। এটা একদিক দিয়ে ভালো যে এক ধরনের ওয়াচডগ একটা পপুলেশন তৈরি হচ্ছে। তারা এই দাবিটাও করছে যাতে তথ্য প্রমাণ লোপাট না হয়ে যায়। এবার এইগুলো যদি আমি মনিটর করি এবং এইগুলো যদি আমাকে ধরে ধরে এবং প্রত্যেকটা যেন ঠিকঠাকভাবে এগোয়, এটা ধরে ধরে যদি আমি এগোই, তাহলে 1 মাসের মধ্যে ওটা সম্ভব না। আবার তার মানে এটা নয়, আমি আবার ওই মিটুর মতো জায়গায় যাচ্ছি, তার মানে এটাও নয় যে একটা কেস চলতে থাকবে, আমার 17 বছর 18 বছর হয়ে গেল, একটা ডিভোর্সের কেস 5 বছর 7 বছর 8 বছর হয়ে গেল, হতেই পারছে না, সেটাও হতে পারে না। আমি এখান থেকে কোথাও অ্যারাইভ করছি কিনা আমি জানি না। আমি এটা বলছি কিনা যে সিনেমার সাথে এটা রিলেটেড, আমি সেটা বলছি না। আমি এটাও বলছি না যে সিনেমা একটা সমাজকে রিফ্লেক্ট করে, সেটাও বলছি না। আমি জাস্ট দুটো ধরন ধরলাম যে কিছু জিনিস আমার সাথে ঘটে, আমার মানে সমাজে ঘটে, সেটার রিফ্লেকশন সিনেমায় থাকতে পারে, নাও থাকতে পারে। কপ ইউনিভার্স আমার কুল লাগতে পারে, আমার কপ ইউনিভার্সের ভায়োলেন্সকে ভালো লাগতে পারে, অসুবিধে কিছুই নেই। আমার ধারণা সেটাতে বিশ্বাস করলে অসুবিধা আছে, মানে ভালো লাগা না লাগাটা মানে ওই আবার রুচি, ভালো লাগা ইত্যাদি, টেস্ট, এগুলোর মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি যদি বিশ্বাস করি যে কপ মানে ওই আর কি, যে ছোটোবেলায় আমি বিশ্বাস করতেই পারি, আমি মানে চাঁদের বুড়ি আছে, ছোটোবেলায় আমি বিশ্বাস করতেই পারি যে, বা আমি এখনও বিশ্বাস করতে পারি, আমি এটাতে ছোটোবেলাটা আলাদাও করছি না, যে চাঁদের বুড়ি আছে, পৃথিবীতে ড্রাগন আছে, ইউনিকর্ন আছে, কিন্তু সেইটা ধরে তো আমার দাবিগুলো হতে পারে না। আমি কথার কথা, আমার পোষ্য আছে 3টে, তার জন্যে যদি আমি ধরা যাক আমার একটি পোষ্য মারা গেছিল, আমার তখন মনে হয়েছিল যে তাদের হেলথ কেয়ার ইত্যাদি এগুলো আর একটু বেটার হওয়া উচিত, সেটা বলতে বলতে তো আমি বলতে পারি না যে আমার একটা ইউনিকর্নও আছে তার জন্য এটা করে দেওয়া উচিত, সেটা তো আমি বলবো না। ফলে আমি ওটাকে কুকুরেই রাখবো, আমি আমার বেড়ালের জন্যই রাখবো। ফলে ওই আমার ফ্যান্টাসি থেকে আমার পোষ্যগুলোকে আমি আলাদাও করবো, আমার পোষ্যগুলো আমার একটা মানে আমার বাৎসল্য রস যেটা ট্রিগার করতে পারে, সেই গোটা ইউনিভার্সটার মধ্যেও আছে। তার মধ্যে কিছু কবিতা, গল্প, উপন্যাসে পড়া ছোট শিশুও থাকতে পারে যার প্রতি আমার স্নেহ আছে, কোনো পশু থাকতে পারে যার প্রতি আমার স্নেহ আছে, আমার পশুও থাকতে পারে যার প্রতি আমার স্নেহ আছে। এগুলোকে আমি ওইভাবে মেলাতে পারবো, কিন্তু আমাকে আবার আলাদাও করতে হবে যে কার জন্য আমি কি চাইছি। তেমনি আমি কপ ইউনিভার্স আমার জায়গা থেকে বলছি না আমার পছন্দ কি পছন্দ না, বা আমি এটা বলছি না একটা কপ ইউনিভার্সে একজন মহিলা আসছে মানেই তার মানে আমি এইভাবেই একজন মহিলা। কারণ আমরা অনেকবার দেখেছি যে যেসব মহিলা পুলিশ তারা খুব লিড রোল নিয়েছেন এবং অনেক কিছু করেছেন, বিভিন্ন রকমের এই জেন্ডার ভায়োলেন্স ঘটে গেছে, সেগুলোকে ধরা, সেগুলোকে অ্যাড্রেস করা এবং মানে পারপিট্রেটরকে ধরে ফেলা ইত্যাদির জায়গায়। কিন্তু ওই আবার প্রশ্নটা এখানে ওই মারদানির মতো না যে কত পুরুষালী একটি নারী পুলিশ হয়ে উঠতে পারবে, বা প্রশ্নটা এখানে সিঙ্গাম বা ওই কপ ইউনিভার্সের মতো না যে কতটা ম্যাচো অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট হয়ে দুষ্টের দমন করতে পারবে। কথাটা হচ্ছে আমি ডেমোক্রেসিতে আছি, আমি এক ধরনের লিগালিটিতে আছি, আমাকে ওই যেহেতু এত সমস্যা সেগুলোকে অ্যাড্রেস করতে করতে যেতে হবে। মিটবে না, আমার মিটবে না, এবং এই দুটো আমার আলাদা থাকবে। কিছু ক্ষেত্রে মিটবে, কিছু কিছু জিনিস মানে আমার কপ ইউনিভার্স ভালো না লাগলে আমি অন্য একটা কিছু পার্সোনাল রিভেঞ্জ বা ইত্যাদি, বা আমার হয়তো ব্যাটম্যান দেখে ভালো লাগছে, কিন্তু তাই বলে আমি ভিজিলেন্টি হয়ে যাচ্ছি না। হ্যাঁ, ফলে এই ডিসকানেক্টটা, ফলে আমি এবার শেষে মানে ওই ভালো লাগার জায়গা বলেই যেটুকু জাস্ট বলা যে আবারও মানে সিনেমার ওপরে গুরুদায়িত্বটা না দেয়া, আবার সিনেমার জাস্টিসটাকে আমার একমাত্র জাস্টিসের ধরন বলে না টেনে আনা। হতেই পারে, আবার হতে পারে সিনেমাতে এমন কিছু সিনেমা আছে কিছু জাস্টিসের আইডিয়া ভাবতে আমায় সাহায্য করছে, কিন্তু সেটা আমাকে ভাবতে সাহায্য করছে, এটা কোনো টেমপ্লেট না। কারণ সিনেমা আমার সমাজের কোনো জিনিস ঘটছে সেটা টেমপ্লেটের মতো অ্যাপ্লাই করে না, কেন করবে? তেমনি সিনেমা থেকে আমি এনে যেমন আনতে পারি, আমার জীবনে আনতে পারি, নেসেসারিলি আমার লিভড এক্সপিরিয়েন্স সেটাকে অ্যালাউ নাও করতে পারে। ফলে আমি যে মা তার সন্তান শোকে
খুন অবধি করে ফেলতে পারছে, দেখা যাচ্ছে আমি সেই ছবিতে তাকে খুবই সেলিব্রেট করছি। আমি নিজে হলে কি হতো আমি জানি না, কিন্তু আমি নিজে যখন সেটা নই, যখন আমার সমাজে এরকম কিছু ঘটেছে, আমি তার পাশে থাকতে পারি, কিন্তু কালেকটিভলি আমি একটা ভয়ঙ্কর শাস্তি যেটাতে কোনো রিড্রেসাল হবে না, অথবা ক্যাপিটাল পানিশমেন্ট যেটা আমি সমর্থন করি না, সেইটার হয়ে গলা ফাটাবো কেন? আমি তো স্ট্রাকচারাল জায়গাটায় ভাববো। আমি ভাববো এই অন্যায়টা কেন হলো। আমি আবার এটাও ভাববো যে এই অন্যায়টা যে করেছে সে যদি ফল বিক্রেতা হয় তার যেমন শাস্তি হবে, সে যদি ক্ষমতাবান কেউ হয় যে ক্ষমতার কাছে, সরকারের কাছে, সে যাতে পালাতেও না পারে। ওইটা আমি এনশিওর না করলে জায়গা বিশেষে, ক্ষেত্র বিশেষে জাস্টিসটা হবেই না। কেউ পালাবে, কেউ পালাতে পারবে না, কেউ পারবে, কেউ পারবে না। কলকাতায় হবে, দিল্লিতে হবে না, দিল্লিতে হবে, কলকাতায় হবে না, হাথরাসে হবে, বর্ধমানে হবে না, বর্ধমানে হবে, উন্নাওয়ে হবে না, এটা হতে থাকবে। ফলে আমি যেহেতু সার্বিক জায়গা থেকে ভাবছি এবং অ্যাবসলিউট কনসলিডেশন অফ পাওয়ার ফর দ্য গভর্নমেন্ট ভাবছি না, একটা পলিসি মেকিংয়ের দিকে যদি এগোনো যায়, সিনেমা হেল্প করবে। কিন্তু সিনেমা নিয়ে কেন কানেক্ট করছি যদি সিনেমা এখানে ম্যাটারই না করে? কানেক্ট এই কারণে করছি যে মানে ওইটাই হচ্ছে যে যেটা ওখানে দেখছি সেটা এখানেও চাইছি, কিন্তু আমি নিজেও জানি ওটা ফেল করবে। কারণ আমরা নিজেও কিন্তু খুশি না যখন যে ধরনের ফাস্ট ট্র্যাক জাস্টিস আমরা চাইছি সেটা যখন হয়ে যায়, তখন আমরাও বুঝতে পারছি সমস্যাটা কোথায়। আমিও জানি আমার ভাই, আমার বোন, আমার দিদি, আমার দাদা, এরা যদি কেউ ভিজিল্যান্টি হয়ে যায়, আমি হয়তো আবারও ব্যাটম্যানের মতো সমর্থন করবো না, কিন্তু আমি ব্যাটম্যান পড়ে যাব, আমার একটা পছন্দের চরিত্র হয়তো। আর এটাও মাথায় রাখতে হবে, সিনেমার ক্ষেত্রে ভিলেন অনেক ক্ষেত্রেই হয়ে যায় এমন একটা চরিত্র যেটা মোর অ্যাট্রাক্টিভ। কিন্তু আমি যখন আমার রিয়েল লাইফে পারপিট্রেটরের কথা ভাবছি, রিয়েল লাইফে যখন কোনো সেক্সুয়াল ভায়োলেন্সের পারপিট্রেটরের কথা ভাবছি, সে তো ওইভাবে ফাংশন করে না। সিনেমাটা তো একজনের লেখা, গল্প একজনের লেখা, তার তৈরি করা, তার একটা ভাষা, তার নিজের ল্যাঙ্গুয়েজ, ভাষা ইত্যাদি দিয়ে সে তৈরি হচ্ছে। সেখানে কখনো অ্যান্টাগনিস্ট খুবই অ্যাট্রাকটিভ, কখনো সে খুব ঘৃণ্য, কখনো যে হিরো সে সুপার পাওয়ার তার থাকছে, অতিমানবিক পাওয়ার থাকছে, ক্ষমতা থাকছে, সে সেটা দিয়ে অ্যাড্রেস করতে পারছে, কখনো সে পারছে না।